আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দারুল ইসলাম মডেল কর্তৃক আয়োজিত আজকের বিতর্কের প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত মডারেটর, বিচারক মণ্ডলী এবং বিতার্কিক যারা শুনছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের চেয়ে জিপিএ 5ই মুখ্য বিষয়। এই বিষয়ের পক্ষে বলবেন দারুল ইসলাম মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্রীবৃন্দ এবং বিপক্ষে বলবেন দারুল ইসলাম মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্ররা। মডারেটর হিসেবে আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ শফিউদ্দিন, প্রধান শিক্ষক, লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়, এবং বিচারক হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জেবুন্নেসা, সিনিয়র শিক্ষক, লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ ফিরোজ আলম, সিনিয়র শিক্ষক, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, জনাব মোহাম্মদ তিতুমির দুলাল, প্রধান শিক্ষক, দারুল ইসলাম মডেল স্কুল। আজকের বিতর্ক শুরু করার জন্য অনুমতির জন্য প্রদানের জন্য আমি সম্মানিত মডারেটরকে বিনীত অনুরোধ জানাবো। প্রথম বক্তা সানজিদা তাহসিন নাবিলাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনরাত সব এক করি, আরও নানা কষ্ট, জিপিএ ছাড়া অন্য রেজাল্ট হবে না কো যথেষ্ট। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সকল সহকারী শিক্ষক সহ আমার পক্ষ ও বিপক্ষ দলের বন্ধুরা এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের চেয়ে জিপিএ 5 মুখ্য বিষয়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমার আলোচ্য প্রস্তাবনার পক্ষে আমার এবং আমার দলের অবস্থান। প্রথমে আমি আজকে বিতর্কের বিষয়টিকে সংজ্ঞায়ন করছি। প্রথমত আসি বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। বর্তমান শিক্ষা ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো আজকের বর্তমান শিক্ষার অবস্থা বা পড়াশোনার গতি। জ্ঞান অর্জন হলো যে কোনো বিষয়ে কোনো কিছু জানা, শেখা বা অর্জন করা। আর জিপিএ 5 বলতে আমরা বোঝাচ্ছি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ 5কে, যা দিয়ে শিক্ষার্থীর দক্ষতা যাচাই করা হয়। এখন আসছি সর্বোপরি মুখ্য বিষয়টিকে, প্রধান বা মেইন বিষয়টিকে মুখ্য বলে। মাননীয় মডারেটর, এবার আমি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে কিছু তথ্য তুলে ধরছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জিপিএ পেতে হলে 11টি বিষয়ের মধ্যে 10টি বিষয়ে A+ পেতে হবে। আর A+ মানে হচ্ছে 80% নাম্বার। 2001 সালে গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার শুরু থেকেই কয়েকটি বিষয়ে 80% নাম্বার তোলা সহজ কথা ছিল না। হাতে গোনা অত্যন্ত মেধাবীরাই কিন্তু তারা পেত। তাই 2001 সালে সারা দেশে জিপিএ 5 মাত্র 76 জন। 2002 সালে জিপিএ 5 পেয়েছেন মাত্র 330 জন। 2003 সালে জিপিএ 5 পেয়েছেন 1597 জন। 2004 সালে জিপিএ 5 পেয়েছেন 8597 জন। 2005 সালে পেয়েছেন জিপিএ 15631 জন। তখন পর্যন্ত সংখ্যাটা সীমিত থাকা জিপিএ 5 পাওয়াদের খুবই মেধাবী হিসেবে গণ্য করা হতো। সে সময় জিপিএ 5 প্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে অবশ্যই সহজে উত্তীর্ণ হতো। এমনকি জিপিএ 3 পয়েন্ট, 3.50, 4 পয়েন্ট প্রাপ্তরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। অর্থাৎ গ্রেডিং পদ্ধতির প্রথম কয়েকটি বছর কেউ জিপিএ 5 এর কাছাকাছি পেলেও মেধাবী হিসেবে গণ্য করা হতো। যেমন 4 পয়েন্ট, 4.25, 4.40, 4.450, 4.75, 4.80। আর যখন জিপিএ 5 লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে তখন জিপিএ 5 না পাওয়া শিক্ষার্থীরা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বলা যাচ্ছে তারা পরিবার ও সমাজ থেকে তো গ্লানিত হচ্ছেই, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন দেখতেও মানা। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর আবেদনের যোগ্যতা হিসেবে শর্ত দিচ্ছে এসএসসি ও এইচএসসিতে দুটোতেই জিপিএ 5 থাকতে হবে। তাই ভীষণ হতাশা গ্রাস করছে জিপিএ 5 না পাওয়া তাদের শিক্ষার্থীদের। শেষমেশ লাখ লাখ টাকা খরচ করে তারা তৃতীয় সারির কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের ঠিকানা। জিপিএ 5 না পাওয়া শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হলো অভিভাবকেরা লজ্জায় মুখ দেখাতে পারছে না, ছেলেমেয়েরা আপুস নয়নে কাঁদতে থাকে, অনেক ছেলেমেয়েরা বাবা মায়ের দিকে তাকাতে পারছে না, আত্মীয় স্বজনের হাসি আর অনুকম্পার জবাব দিতে পারছে না।
এবার দেওয়ান রনক নামক একজন শিক্ষার্থীর জীবন কাহিনী সম্পর্কে বলছি। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশের দিন দুপুরে খুব কাছের একটা ছেলে খুব কাছের একটা ভাই কল দিয়ে জানালো তার মন খারাপ। জানতাম ওই দিন ওদের এইচএসসির রেজাল্ট দিবে, আর এই ছেলেটি অত্যন্ত ভালো, কিন্তু সে ভালো রেজাল্ট আর প্রত্যাশা করে, তার মন খারাপ, সে অল্পের জন্য GPA 5 মিস করেছে। আর রেজাল্ট হিসেবে সে পেয়েছে 4.92। তো সে মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কাঙ্ক্ষিত ফল না পাওয়ার জন্য সে এগুলোতে ভর্তিতে অংশ নেওয়ার জন্য শক্তি হারিয়ে ফেলছে। এরূপ হাজারো শিক্ষার্থী রয়েছে যারা এরকম অবস্থান সম্মুখীন করছে। এবার আসি অনেক বিশ্ববিদ্যালয় এবং কলেজে GPA 5 আর্থিক সহায়তা প্রদান, বৃত্তি এবং অন্যান্য সহায়তার জন্য আপনার যোগ্যতা নির্ধারণ করে। ভবিষ্যতে আপনি যদি স্নাতকোত্তর বা PhD ডিগ্রির জন্য আবেদন করেন, তখন আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য GPA 5 অত্যন্ত প্রশ্নের মুখোমুখি হবেন। গ্র্যাজুয়েট স্কুল বা কর্মসংস্থান এর প্রযুক্তি পুলে আপনার অবস্থা মূল্যায়ন করার জন্য GPA 5 একটি উপায় হিসেবে হলো। এটি সাফল্যের একমাত্র চাবিকাঠি। বেশিরভাগ কোম্পানি ইন্টারভিউ প্রক্রিয়াকে GPA 5 সেই সাথে কাজের অভিজ্ঞতার চেয়ে মূল্য দেয়, কিন্তু কেউ যদি চাকরির বাজারে নতুন হয় এবং একটি ভালো কলেজে GPA না থাকে তাহলে সে এগিয়ে যেতে পারবে না। শুধু GPA 5 কলেজ এবং শিক্ষার্থীর মধ্যেই কাজ করে না, বরং ভবিষ্যতে চাকরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কীভাবে বিপক্ষ দলের বন্ধুরা বলতে পারবেন যে GPA 5 মুখ্য বিষয় নয়? 1971 সালে বিশ্ব মানচিত্রে জায়গা করে না আমাদের প্রিয় মাতৃভূমি ক্ষুধা, দারিদ্র ও দুর্যোগের সাথে সংগ্রাম করছে প্রতিনিয়ত। আমাদের স্বাধীনতার রূপক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আর মাননীয় মডারেটর সেই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নের জন্য বাংলাদেশের জনগণকে সুশিক্ষিত করতে হবে। আর এই সুশিক্ষিত করার জন্য দরকার উদ্দীপনা। আর GPA 5 এর উদ্দীপনায় আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার প্রধান অন্তরা হিসেবে দাঁড়াচ্ছে। আমরা তরুণ, আমরা এই প্রজন্মের অহংকার, আমাদের অঙ্গীকার আসে আমরাই বলবো বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ। তাই এই স্বপ্নের সোনার বাংলাদেশের জন্য তাদেরকে আমাদের উপযুক্ত হয়ে উঠতে হবে। তাই বিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রয়ে গেল, সকল ভার্সিটিতে GPA 5 এর জন্য 100 মার্ক বরাদ্দ থাকে, 100 মার্ক ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়, তাহলে আপনারা কীভাবে বলবেন GPA 5 মুখ্য নয়? তাই আমি এবং আপনারা বিপক্ষ দলের বন্ধুদের কাছে বলে দিচ্ছি যে আমাদের সাথে সুর মিলিয়ে বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় GPA 5 এর চেয়ে জ্ঞান অর্জনের চেয়ে GPA 5 কিন্তু মুখ্য বিষয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা সানজিদা তাহসিন নাবিলাকে। আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের প্রথম বক্তা 10ম শ্রেণীর মেহেদি হাসানকে। দারুল ইসলাম মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিচারক মণ্ডলী ও মডারেটর ও আমার সুধীজনদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের চেয়ে GPA 5 পাওয়া মুখ্য বিষয়। যৌক্তিক কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আজ আমরা দেখিয়ে যাব বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের চেয়ে GPA 5 পাওয়া মুখ্য বিষয় নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় মুখ্য বিষয় হচ্ছে গুণগত শিক্ষা। প্রথমে এই সংজ্ঞায়ন করছি। গুণগত শিক্ষা 21 শতকের একটি অন্যতম চাওয়া। গুণগত শিক্ষা এমন একটি পরিকল্পিত ব্যবস্থা যার উদ্দেশ্য হলো সামগ্রিকভাবে শিক্ষার্থীকে সাহায্য করা, যেন শিক্ষার্থীরা তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটিয়ে সমাজের জন্য একজন পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল নাগরিক হয়ে ওঠে। আমরা নিশ্চয়ই স্কুলে উচ্চ লাভ প্রতিযোগিতা দেখেছি। সেখানে কি করা হয়? শুরুতে বাটি খুব নিচে থাকে, ফলে সবাই সেটি অতি সহজে ডিঙিয়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে বাটি উপরে তোলা হয়, ফলে অনেকে বাদ পড়ে যায়। যারা উচ্চ লাভ শিখে তাদের ট্রেনিংয়ের সময় উচ্চতর বাটি ধীরে ধীরে উপরে করে তাদেরকে সেটি ঢেঙানোর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। উন্নত বিশ্বে আসলে এটি করা হয়, তার জন্য তারা উন্নত। আমরা কি করছি? পরীক্ষাকে খেলা বানিয়ে উচ্চতর বার নামিয়ে দিচ্ছি, প্রশ্নের মান সহজ করে পারলে সবাইকে GPA 5 দিয়ে দিচ্ছি। এর ফলে তো শিক্ষার্থীদের ব্রেনকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে না। এ যেমন নামিয়ে দিচ্ছি, এর যে সুদূর প্রসারের প্রভাব, তার সুদূর প্রসারের এর যে সুদূর প্রসারের কুফল আছে তা সেটাকে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, যারা নীতি নির্ধারক তারা ঠিকই বুঝছে, কিন্তু তারা তো এইসব মাথা রাখে না, কারণ তাদের সন্তানরা তো এই মাধ্যমে পারে না। তারা হয় ইংরেজি মাধ্যমে, না হয় বিদেশে গিয়ে পড়ে। সংকট তো এখানেই। মাননীয় মডারেটর, 2001 সালে SSC পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় ও 2003 সালে SSC পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয়। সেই সময় থেকে SSC পরীক্ষা ও SSC পরীক্ষায় এই গ্রেডিং পদ্ধতি চালু হয়। উদ্দেশ্য উন্নত দেশগুলো শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে তোলা।
তারপর দেখলাম জিপি5 বৃদ্ধির সূচকই বৃদ্ধি। গত 20 বছরে জিপি5 বেড়েছে 350 গুণ। অথচ শিক্ষামানের ইন্ডেক্সে 138 দেশের মধ্যে আমাদের অবস্থান 132তম ও দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। কেন? প্রশ্ন হলো বিতর্কিক বন্ধুদের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। আগের পদ্ধতিতে প্রথম শ্রেণী যারা পেত প্রথম তারাই জিপি5 পেয়েছে। হঠাৎ সব পাল্টে যায়। শুনতে পাই বোর্ড থেকে, মন্ত্রণালয় থেকে পরীক্ষকদের কাছে নির্দেশনার জন্য যেন মন প্রাণ খুলে নাম্বার দেওয়া হয়, না হলে নানা রকম ব্যবস্থা নেওয়া হুমকি দামকি দেওয়া হয়েছে। এসব কি? জিপি5 পাওয়ার লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকরা হলরুমে পাঠিয়ে দিচ্ছে তাবিজ নামক নকল। যেসব শিক্ষার্থী এই তাবিজের আশীর্বাদে জিপি5 পাচ্ছে, তারা কেন পরবর্তী শ্রেণীতে কষ্ট করে পড়ালেখা করবে? এভাবেই ভেঙে যাচ্ছে শিক্ষার্থীদের গুণগত শিক্ষার মেরুদণ্ড। মাননীয় সভাপতি, আজ যদি প্রশ্ন করা হয় আমি জিপি5 পেয়েছি, এর ইংরেজি অনুবাদ কী হবে? আজকে জিপি5 পাওয়া শিক্ষার্থীরা এর উত্তর বলবে আই এম জিপি5। মাননীয় মডারেটর, এ হলো আজকে জিপি5 পাওয়া শিক্ষার্থীদের অবস্থা। যারা অপারেশন সার্চলাইটকে বলে অপারেশন করার সময় যে লাইট জ্বালানো হয়, 16 ডিসেম্বরকে বলে স্বাধীনতা দিবস, 26শে মার্চকে বলে বিজয় দিবস, পিথাগোরাসকে বলে বিখ্যাত উপন্যাসিক। যার জন্য ডাক্তার জাফর ইকবাল বলেছেন এই জিপি5-এর 4 পয়সার দাম নেই। মাননীয় মডারেটর, ডেসলার সমীক্ষা 2017 অনুযায়ী জিপি5 পাওয়ার নেতিবাচক আকাঙ্ক্ষাই হলো গুণগত শিক্ষার প্রধান বাধা। এর কারণে আমরা 4টি কারণ বলে যাচ্ছি। এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়, এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটে না, এর মাধ্যমে শিক্ষার্থীরা সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, এবং কি এর মাধ্যমে শিক্ষার্থীরা আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। মাননীয় মডারেটর, ফিনল্যান্ডের মানুষের একটি উদাহরণ দেই। তাদের কাছে শিক্ষা বিষয়টা অনেকটা এমন, হয় আমরা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য তৈরি করবো, না হয় জীবনের জন্য। তারা দ্বিতীয় পর্যায়ে অনুসরণ করে, তাই তাদের স্কুলে কোনো পরীক্ষা নেওয়া হয় না। কিন্তু তাদের শিক্ষার্থীরা জানে কীভাবে ট্যাক্সের কাজ করতে হয়, কীভাবে ওয়েবসাইট বানাতে হয়, কীভাবে শতকরা নির্ণয় করতে হয়। এর কোনো কিছু শিখিয়ে দেওয়া হয় না, বরং বাচ্চা জীবনে করতে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা বাধ্য হয়ে শিখছি তা কিন্তু নয়, বরং দেখে শিখছি, বুঝে শিখছি। আমাদের দেশে ঠিকের উল্টো, শিখতে বাধ্য করা, পরীক্ষা ভালো করা মানে সর্বোচ্চ জিপি5 পাওয়া। এর কারণে সবাই শুধু জিপি5-এর পেছনে দৌড়াচ্ছে, আগ্রহ নিয়ে শেখার পেছনে নয়। পক্ষতলে বিতর্কিক বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন রেকর্ড। ক ইউনিটে 1.5%, খ ইউনিটে 9.55% এবং এবার 6 ইউনিটে 3.1% পাস। এভাবে চললে কেউ আর পড়বে না, কেউ আর জানবে না, না জেনে হয়ে যাবে A+ পাস। এভাবেই শিক্ষাকে দিয়ে দেবে বাস। 100% হয়ে যাবে শিক্ষিতের হার, শূন্যে নেমে যাবে শিক্ষা সবার। জিপি5 পাওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি টপিক পড়ে নিলেও হয়, কিংবা অধিকাংশ দাবি, কিন্তু তারপরেও অনেক বিষয়বস্তু শিক্ষার্থীদের অগোচরে থেকে যায়। জিপি5 পাওয়ার নেশায় শিক্ষার্থীরা পাঠ্যক্রমের বাইরে নতুন কিছু করার সুযোগ পায় না। যেমন পত্রিকা, ম্যাগাজিন পড়াসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, যা একটা শিক্ষার্থীর প্রকৃত মেধা বিকাশে বিশাল অন্তরায়। তাই আমি বলবো, বর্তমান শিক্ষা ব্যবস্থা জ্ঞান অর্জন চেয়ে জিপি5 পাওয়া মুখ্য বিষয় নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থার মুখ্য বিষয় হচ্ছে গুণগত শিক্ষা। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত বিচারক মণ্ডলী, মডারেটর ও সূর্যরঞ্জন। ধন্যবাদ প্রথম বক্তা মেহেদি হাসানকে। আজকে আমাদের টাইম মেনটেনে রয়েছেন আমাদের দারুল ইসলাম মডেল স্কুলের সিনিয়র শিক্ষক জনাব শাহজাহান রাজু, এবং সঞ্চালক হিসেবে আছি সহকারী শিক্ষক আমি তাবাসসুম বেগম। এই পর্যায়ে পক্ষদল থেকে আসবে দ্বিতীয় বক্তা উম্মে হাবিবা মাহিয়া। আমার সামনে যারা উপস্থিত আছেন এবং আমাকে যারা দেখছেন ও শুনছেন, সকলকে প্রীতি ও সালাম, আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের যে জিপি5 পাওয়ার মুখ্য পক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা আজ খুব সুন্দরভাবে বিতর্কের বিষয়টি সংজ্ঞান করেছেন। এখন আমি সরাসরি মূল বক্তব্য চলে যাচ্ছি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় মেধা যাচাইয়ের সর্বোৎকৃষ্ট মাপকাঠি হলো জিপি5, আর এই জিপি5 জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করছে। ফলে আমাদের জ্ঞানের পরিধি বাড়ার পাশাপাশি বাড়ছে ভালো ফলাফল করার আকাঙ্ক্ষা। আর বর্তমানে জিপি5 দ্বারা নির্ধারণ করা হচ্ছে একজন শিক্ষার্থী কতটা মেধাবী। প্রতিপক্ষ জিপি5 যদি মুখ্য না হতো, তাহলে কেন সবাই এই জিপি5 নামক সোনাহনির পেছনে ছুটছে? এমনকি বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারাও এই জিপি5-এর পেছনে ছুটছে, যা আপনারা কোনোভাবেই অস্বীকার করতে পারে না। প্রতিপক্ষ আপনারা বলে গেলেন জিপি5 প্রাপ্ত শিক্ষার্থীদের আমি জিপি5 পেয়েছি এটি ইংরেজি করতে ব্যর্থতার কথা। প্রতিপক্ষ যখন ক্যামেরার সামনে এসে কোনো কথা
কথা বলতে হয় তখন স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করে। যেখানে আপনারা শিক্ষকদের সামনে দাঁড়িয়ে পড়া বলতেই ভয় পাচ্ছেন, সেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো প্রশ্নের উত্তর ভুলে যাওয়াই স্বাভাবিক। আর আপনারা কয়েকজন শিক্ষার্থীদের দিয়ে স্কুলে গণি বেরোনো সব শিক্ষার্থীদের বিচার করতে পারে না। মাননীয় মডারেটর, অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রথম শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া। যেমন 2022 সালে ইন্টারমিডিয়েটে ভর্তিতে আমাদের জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান নোয়াখালী কলেজ বিজ্ঞান বিভাগের ভর্তিতে যোগ্যতা হিসেবে জিপিএ 5 চেয়েছে। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবী শিক্ষার্থী বলে বিবেচনা করা হচ্ছে বলেই জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীরা এসব বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। অনুরূপভাবে চাকরির ক্ষেত্রে জিপিএ 5 এর যথেষ্ট মূল্য রয়েছে। যেমন 2022 সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম শর্ত ছিল এসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং অনার্স মাস্টার্সে সিজিপিএ 3.50। প্রতিপক্ষ আমাদের মধ্যে যদি জিপিএ 5 ততটা মূল্যবান না হয় তাহলে বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে ও চাকরি নিয়োগের ক্ষেত্রে কেন জিপিএ 5-কে প্রথম শর্ত হিসেবে দেওয়া হয় আশা করে উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ দল আপনারা হয়তো পা দিয়ে লিখে পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া তামান্না আক্তার নূরের কথা শুনে থাকবেন। আর তার এই ফলাফলে আমরা সবাই মুগ্ধ। তার এই ফলাফলে মুগ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা তার স্বপ্ন পূরণের ক্ষেত্রে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং তাকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করে। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ তামান্না যদি জিপিএ 5 না পেত তাহলে কি তার জ্ঞানের কথা চারদিকে ছড়িয়ে পড়তো? তাহলে কি প্রধানমন্ত্রী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেন? এক্ষেত্রে জিপিএ 5-ই তার স্বপ্ন পূরণের পথ বাধাহীন করে দিয়েছে। আর তামান্না জিপিএ 5 পেয়েছে বলেই তার আগ্রহ সৃষ্টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। মাননীয় মডারেটর, জ্ঞান অর্জনে জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা দায়ী নয়, বরং দায়ী হচ্ছে দক্ষ ও যোগ্য শিক্ষকের অভাব, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব, শিক্ষকদের সময় উপযোগী প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব, ব্যবহারিক পরীক্ষা সঠিকভাবে না নিতে পারা, বিজ্ঞান শিক্ষার অবনতি ও দৈন্যদশা, শিক্ষার্থীদের পারিবারিক প্রতিবন্ধকতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ইত্যাদি। মাননীয় মডারেটর, প্রতিটি জিনিসের পেছনে একটি লক্ষ্য থাকে আর পড়ালেখা করার পেছনে আমাদের লক্ষ্য হচ্ছে যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আর এর জন্য দরকার জ্ঞানকে কাজে লাগিয়ে জিপিএ 5 অর্জন। বর্তমানে অনেক সংস্থা ও প্রতিষ্ঠান জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা প্রদান করছে, কোনো বিষয়ভিত্তিক জ্ঞানের উপর নয়। মাননীয় মডারেটর, একটি স্কুলে শিক্ষার মান নির্ধারণ করা হয় ওই স্কুলে কতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, কতজন শিক্ষার্থী জ্ঞান অর্জন করেছে তার উপর নয়। আবার অনেক অভিভাবক আছে যারা তাদের সন্তানদের ভর্তির জন্য সবচেয়ে বেশি জিপিএ 5 বা স্কুলটি নির্বাচন করেন। এক্ষেত্রে জিপিএ 5-এর গুরুত্ব লক্ষণীয়। বর্তমানে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয় যা কিনা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সচল হতে সাহায্য করে। এক্ষেত্রে একজন শিক্ষার্থী জিপিএ 5 অর্জনের মাধ্যমে মেধাবৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে। এরপরে কি প্রতিপক্ষ আপনারা বলবেন যে জিপিএ 5 অর্জন মুখ্য নয়? বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন দক্ষিণ এশিয়ায় আমাদের জিপিএ 5 পাওয়া সত্ত্বেও আমরা সর্বনিম্ন কেন শিক্ষা ব্যবস্থায়? কারণ হচ্ছে আমাদের অবস্থান। কারণ আমরা যদি জিপিএ 5 বা জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে গর্ব করতাম, তাদের মূল্য দিতাম, তাহলে আজ এটা হতো না। যেখানে আমরা জিপিএ 5 নিয়ে প্রশ্ন তুলেছি সেখানে অন্য দেশগুলোর মধ্যে আমরা কিভাবে সর্বোচ্চ অবস্থান অর্জন করবো? বিগত প্রতিপক্ষ আপনারাও জানেন যে জিপিএ 5 অর্জন মুখ্য বিষয়, তাহলে পরের বছর দেখা যাবে এসসি পরীক্ষায় আপনাদের একমাত্র লক্ষ্য হবে জিপিএ 5-ই। তারপরেও আপনারা এটা স্বীকার করতে নারাজ যে জিপিএ 5 মুখ্য। তাই আপনাদের দেখে একটি প্রবাদ মনে পড়ে গেল, চুরে না শুনে ধর্মের কথা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা উম্মা হাবিবা মাহিয়াকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ফাহাদ আসিফকে আমি ডায়াসে এসে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব। দারুল ইসলাম মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় উপস্থিত বিচারক মণ্ডলী, মাননীয় মডারেটর এবং সুধীজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জিপিএ 5 অর্জনের চেয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থা জ্ঞান অর্জনের চেয়ে জিপিএ 5 অর্জনই মুখ্য। সংযুক্ত কারণ আমি এবং আমার দলের লোক এর বিপক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটি চিরন্তর বা সত্য। এখন প্রশ্ন হলো গুণগত শিক্ষা অর্জনকে নিশ্চিত করেছে। শিক্ষার উদ্দেশ্য হলো একটি দেশকে সে দেশের জনগণের কৌতূহল প্রশ্নের উত্তরের সমাধান দেওয়া। আর সুশিক্ষা
আর গুণগত শিক্ষার উদ্দেশ্য হলো জনগোষ্ঠীকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে মানবিক ও সামাজিক মূল্যবোধে জনসম্পদে পরিণত করা। গুণগত শিক্ষা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি তার সমাজ ও দেশের জনসম্পদে পরিণত হয়। তার চিন্তা চেতনায় বিশ্বমানের কর্মের পরিবর্তন ঘটে, তাদের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হয়ে তাদের আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় নিজেদেরকে ও সমাজের উন্নয়নে নিজেকে সক্ষম করে তোলে। ফলে সে তার অভিষ্ট লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়। প্রয়োজন নিজেকে বদলাতে শিখে, বাঁচতে শিখে, বাঁচাতে শিখে, ভালো মানুষ হতে শিখে, কীভাবে প্রতিকূল পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খেয়ে এগিয়ে নিয়ে যেতে হয় তা শিখে। এই শিক্ষা শুরু হয় জন্ম থেকে এবং তা চলে আমৃত্যু পর্যন্ত। একটি দেশকে সক্রিয় দেশে পরিণত করতে হলে এই শিক্ষিত জনগোষ্ঠী ওই দেশের অর্থনীতির খুঁটি হিসেবে কাজ করবে। তারা যদি সন্তান শক্তিতে দৃঢ় হয় তাহলে বাংলাদেশ একটি স্বাবলম্বী দেশে পরিণত হবে। সেজন্য মেধা চর্চা ব্যতীত অন্য কোনো উপায় নেই। মাননীয় মডারেটর, আমরা যদি আজ বিষয়টি ব্যাখ্যা করি তাহলে কি বুঝি? বাংলাদেশ পাবলিক পরীক্ষাগুলোতে গ্রেডিং সিস্টেমের মাধ্যমে নাম্বার দেওয়া হচ্ছে। তার সর্বোচ্চ গ্রেড হচ্ছে GPA 5। কোনো কিছু অর্জন করার বা পাওয়ার আকাঙ্ক্ষা তবু এই আকাঙ্ক্ষা বা ইচ্ছা সামাজিক বিধিতে রূপান্তরিত হয়, তখন ব্যাপারটি নেতিবাচক হয়ে যায়। আমরা যখন দেখি GPA 5 পাওয়ার জন্য কোনো মানুষ প্রশ্ন পাস করছে বা কেউ GPA 5 না পেয়ে আত্মহত্যা করেছে, তখন এটি অবশ্যই নেতিবাচক হিসেবে রূপ নেয়। অন্তরায়ত বাধা, যে বাধার কারণে গুণগত শিক্ষার অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, আগে অনেক দুঃখের সঙ্গে বলতে হয় যে আমার মামাতো ভাই কিছুদিন আগে আমার মামাতো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা নামি দামি স্কুল ও কলেজে পড়ালেখা করে সকল বোর্ড পরীক্ষায় সে GPA 5 পেয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের GPA 5 তার একটি আসনে এনে দিতে পারেনি। তার এই GPA 5 পাওয়ার জন্য কী লাভ হলো? GPA 5 পাওয়ার জন্য সে বিস্তৃতি মিজিমি শব্দ উপভোগ করেনি, কোনো আনন্দ উপভোগ করেনি, ছুটি কাটাতে যায়নি। আজকে যদি GPA 5 প্রশ্ন করা হয় বাংলাদেশের শহীদ মিনার কোথাও অবস্থিত, তারা তা জানে না। যদি বলা হয় রণসঙ্গীতের রচয়িতাকে, তারা তা জানে না। যদি বলা হয় জাতীয় সঙ্গীতের রচয়িতাকে, তারা তা জানে না। মাননীয় মডারেটর ও বিচারক মণ্ডলী, বিপক্ষ দলের বন্ধুগণ হয়তো বলে সৃজনশীল পদ্ধতির বাস্তবতা এই যে কিছু একটি বিষয়ের জন্য কিছু নির্দিষ্ট গাইড বা সৃজনশীল পড়ে ওই বিষয়ে 80 নাম্বার পাওয়া খুব হয়। আর সৃজনশীলের মতো সৃজনশীল পরীক্ষার মতো একটি ভালো পরীক্ষা GPA 5 কারণে মেরুন হয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, এই DDGর লক্ষ্য অনুযায়ী চতুর্থ লক্ষ্যটি হলো গুণগত মান নিশ্চিত করা। আর আমরা যদি GPA 5 মতো এমন অস্বাভাবিক দ্বারা চলতে থাকে তাহলে GPA 5 এই DDGর চতুর্থ লক্ষ্যটি কখনো বাস্তবায়িত হবে না। মাননীয় মডারেটর, আজকের দিনে ভালো ফলাফল করার জন্য বা GPA 5 পাওয়ার জন্য বাস্তব শিক্ষার বিষয়গুলোর উন্নয়নের দিকে কখনো লক্ষ্য রাখা হয় না, বরং শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র চাওয়া হচ্ছে যে এর সংখ্যা বাড়ানো। শিক্ষার্থীরা মনে করেন যে কি লিখলাম এটা বড় কথা না, বরং এগুলো যে লিখতে পারলাম এটাই বড় কথা। 2001 সালে GPA 5 শিক্ষার্থীর সংখ্যা ছিল 73 জন। 2016 সালে এর সংখ্যা হয়েছিল 1,10,000। অথচ পাশের হার তেমন বাড়েনি, 2.2% বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গত 4 বছরে এই GPA 5 স্টুডেন্টদের ভর্তি পরীক্ষা অকৃতকার্য হয়েছে। 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে 90% বেশি ফেল করেছে এবং ইংরেজি বিভাগে মাত্র 2 জন শিক্ষার্থী ভর্তি যোগ্যতা অর্জন করেছে। তাহলে প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারাই বলুন এমন হাইব্রিড GPA 5 দিয়ে আমাদের কী লাভ হবে? তাই আমাদের সাথে একসাথে তাল মিলিয়ে বলুন যে বর্তমান শিক্ষা ব্যবস্থা জ্ঞান অর্জনের চেয়ে GPA 5 এক নয়, বরং GPA 5 পাওয়াটা মুখ্য নয়, বরং বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই যে জ্ঞান অর্জনই মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফাহাদ হাসিবকে। আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো ডায়াসে পক্ষ দলের দলনেতা জান্নাতুল আক্তার জিনিয়াকে।
ফলেই পরিচয়, তেমনি আমরা যদি বলি জ্ঞান তোমার গুণগত মান কি, উত্তর আসবে ফলাফলের পরিচয়। আমার সামনে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় দলের ও বিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন ও দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের চেয়ে জিপিএ পাওয়াই মুখ্য বিষয়। অত্যন্ত যুক্তিগত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। জিপিএর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন বা পরবর্তী পদক্ষেপে উৎসাহিত হই। জিপিএ আমাদের ভালো জ্ঞান অর্জনের ফল, জিপিএ আমাদের গুণগত শিক্ষার প্রমাণ। কিন্তু দুঃখের বিষয় আজ এই জিপিএ প্রশ্নবিদ্ধ। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব আমার বর্ণনার মধ্যে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং জিপিএ যে জ্ঞান অর্জনে বাধা প্রদান করছে না সেটা বোঝাতে। আমার বিপক্ষ দলের বন্ধুরা একটা কথাই বলে গেল ভর্তি পরীক্ষা কেন নেওয়া হচ্ছে, তাহলে আমরা বলবো জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা মনে করুন 1 লাখ, কিন্তু ভার্সিটিগুলো ভর্তি করাতে হলে 2000 শিক্ষার্থী, তাই জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বাছাই করে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। আশা করছি উত্তরটা পেয়ে গেছে। তারা আরও বলে গেছে যে আত্মহত্যার কথা, জিপিএ না পেয়ে আত্মহত্যার কথা। এক্ষেত্রে জিপিএ কোনোভাবেই দায়ী নয়, কেননা এর পেছনে দায়ী হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও পারিবারিক অসচেতনতা। সবসময় ভালো ফলাফল বলতে আমরা সাধারণত যা বুঝি তা হচ্ছে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট বা জিপিএ। আপনি মানুষ সবার শিক্ষা কীভাবে নিচ্ছেন বা কতটুকু নিচ্ছেন তার একমাত্র প্রমাণ ভালো ফলাফল। প্রাচীন বিখ্যাত দার্শনিক ও বিজ্ঞানী নসরামসের বিখ্যাত উক্তি, যদি তুমি তোমার অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দাও তবে অবশ্যই তুমি মহান এবং জ্ঞানী, কিন্তু তখনই তোমার এই মহানুভবতার প্রায়োগিক দিক সম্পূর্ণ নান্দনিক দিক পাবে যখন তুমি যাদের তোমার জ্ঞান দিয়েছ তারা এই জ্ঞানের সঠিক ফলাফল পাবে এবং সঠিক ব্যবহার করবে। তাহলে মাননীয় মডারেটর, যদি আমরা জ্ঞান অর্জনের সঠিক ফলাফল হিসেবে জিপিএ পাই, তাহলে বিপক্ষ আজ কী করে বলছে যে জিপিএ আমাদের জ্ঞান অর্জন থেকে দূরে সরিয়ে দিচ্ছে? মাননীয় মডারেটর, প্রায় 95% মাতা পিতাই একমাত্র ভালো ফলাফল জিপিএ ভিত্তিতে একটি ভালো স্কুল নির্বাচন করে থাকেন, কারণ যেসব স্কুলে জিপিএ সংখ্যা বেশি থাকে সেই সকল স্কুলে ভালো শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা, শিক্ষাদান কাঠামো, পাঠদানের অভিজ্ঞতা সমন্বয় ঘটে। একটা স্কুলের সুনাম হয় শিক্ষার্থীদের মাধ্যমে। যখন কোনো স্কুলে শিক্ষার্থীরা জিপিএ পেয়ে থাকে তখন তা ব্যানারের মাধ্যমে টাঙিয়ে লোকজনদের জানানো হয়। কেন প্রতিপক্ষ যদি আজ জিপিএ মুখ্য না হয়ে থাকে তাহলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন জিপিএ নিয়ে বা জিপিএ বা শিক্ষার্থীদের নিয়ে গর্ব করেন? আশা করছি মানসম্মত উত্তর দিবেন। আমাদের জিপিএটা সোনার সমান, রেজাল্ট খাতায় তা না পেলে বাঁচে নাচে সম্মান। আজকাল আমাদের বাবা মারা যখন দেখে তার সন্তান জিপিএ পায়নি তখন তারা লজ্জায় ডুবে যান, এমনকি ফলাফল প্রদানের দিন আত্মীয় স্বজনদের ফোনও ধরেন না। এটা আমার নিজের চোখে দেখা ঘটনা। প্রতিপক্ষ, আমার বিশ্বাস যে আপনাদের পিতামাতারাও তাই চান এবং আপনারাও আপনাদের ফলাফল স্বরূপ জিপিএ চান। জানি এখন অস্বীকার করবেন, কারণ তাছাড়া আপনাদের জিপিএ পাওয়া বা আপনাদের রেজাল্ট যদি খারাপ হয় তখন আপনাদেরই মনে হবে প্রহর শেষে কষ্টে ভরা সেদিন যে রেজাল্টের দিন, সেদিন যে রেজাল্টের মাস, রেজাল্ট হলে দেখেছিলাম আমার সর্বনাশ। শিক্ষাবিদ রেহমান বলেছেন একটা স্কুল ভালো হওয়ার জন্য কমপক্ষে 8টি গুণাবলী প্রয়োজন। তিনি 8টি গুণাবলীর মধ্যে সর্বোচ্চ যে গুণাবলীকে বা প্রথমে যাকে প্রাধান্য দিয়েছেন তিনি হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থী থেকে ভালো ফলাফল আশা করা। তো তাহলে মাননীয় মডারেটর, আমরা যদি আমাদের জ্ঞান অর্জনের ফল হিসেবে আমাদের স্কুলকে বা আমাদের নিজেদেরকে জিপিএ একটা ভালো ফলাফল উপহার দিই, তাহলে প্রতিপক্ষ কী করে প্রশ্ন তুলছে, জিপিএ উপর কী করে প্রশ্ন তুলছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। জিপিএ কথাটি ছোট্ট ওটি, কিন্তু জেনে নাও ভাই ইহার চেয়ে নাম যে মধুর এসএসসিতে নাই। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, যদি আজ এসএসসিতে বা এইচএসসিতে আপনার সন্তান জিপিএ না পায় তাহলে কিন্তু ভালো ফলাফল, ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আশাও তাকে হারাতে হবে, কেননা সে যতই মেধাবী হোক না কেন তার রেজাল্ট হতে হবে অবশ্যই জিপিএ। একজন শিক্ষার্থীর গুণগত শিক্ষা বা জ্ঞান অর্জনের একমাত্র প্রমাণ হচ্ছে তার ভালো ফলাফল। প্রতিপক্ষ যে IM জিপিএ উদাহরণ দিয়ে গেল, আমার দ্বিতীয় বক্তা সম্পূর্ণভাবে তা বলে গেছে উদাহরণস্বরূপ, এমনকি তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে সঠিক সময় সঠিক প্রশ্ন করা উচিত। তাহলে আমি এখন আপনাদেরকে প্রশ্ন করছি, 2-1টি শব্দ ইংরেজিতে বলতে পারাটা কি স্মার্ট, মেধাবী বা শিক্ষিতের পরিচয় বহন করে? আশা করছি মানসম্মত উত্তর দিয়ে আপনাদের অবস্থান ঠিক তা বুঝিয়ে দেবেন। প্রতিপক্ষ বন্ধু হয়তো প্রশ্ন ফাঁসের কথা বলেছেন। আমাদের বাংলাদেশে যেসব ভালো স্কুলকে আমরা চিনি তারা কি বিগত কয়েক বছর প্রশ্ন ফাঁস করেই চলছে? আমাদের বাংলাদেশে প্রশ্ন ফাঁস হচ্ছে কমপক্ষে 9 থেকে 10 বছর, কিন্তু আমরা যেসব ভালো স্কুলকে বিবেচনা করে থাকি, ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ, ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, বিকারি ইউনিস স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি বিদ্যালয়গুলো বহু বছর ধরে তাদের ভালো ফলাফল জিপিএ দ্বারা অক্ষুণ্ণ রেখেছে। তবে কেন আজকে আমরা এই জিপিএ বা তাদের ভালো ফলাফলের ধারাকে প্রশ্নপত্র বলে অস্বীকার বলতে পারেন? প্রতিপক্ষ অনেক সময় যা রটে তা কিন্তু ঘটে না। আশা করছি পরের বার এমন 5টি স্কুলের নাম বলে যাবেন যারা প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষায় ভালো ফলাফল করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আব্দুল আক্তার জিনিয়াকে। আমি এবার ডায়াসে আমন্ত্রণ জানাবো বিপক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ আরাফকে। দারুল ইসলাম মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মডারেটর, বিচারক মণ্ডলী ও আমার বিতর্কী বন্ধুরা, সবাইকে আমার সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের চেয়ে GPA 5 অর্জনই মুখ্য। যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার চাচাতো ভাই রাফি এসএসসি পরীক্ষা দিয়েছিল। রাফি ভাই তার স্কুলে নান্দনিক প্রতিভার অধিকারী ছিল। যেদিন এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়, সেদিন রাফি ভাইয়ের আম্মু ও পরিবার তাকে একটি কথাই বলেছিল, সবাই GPA 5 পেয়েছে, তুই কেন পাসনি? অথচ রাফি ভাই এত কষ্ট করে পড়াশোনা করেছে, গুণগত শিক্ষা অর্জন করার চেষ্টা করেছে, তার এই কষ্টের কী মূল্য রইল? সে রাফি ভাই যে বাড়ি থেকে বের হয়েছে, সে রাফিকে আর খুঁজে পাওয়া যায়নি। এরকম অনেক রাফির জীবনী রয়েছে, যাদের কথা বলে শেষ করা যাবে না। মাননীয় মডারেটর, 2017 সালে এইচএসসিতে GPA 5 না পাওয়া আত্মহত্যা মিছিলে যোগ দিয়েছিল মাদারীপুরের নূপুর, যশোরের রুম্পা, বগুড়ার সাফিয়া, গোপালগঞ্জের বর্ণালী, ঝিনাইদহের সাগর সহ অসংখ্য শিক্ষার্থী, যা গুণগত শিক্ষার অভাবের কারণেই হয়েছে। অনেকের কথা হয়তো আমরা জানতেও পারিনি। আর এই কারণে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান শিক্ষার্থীদের উপর GPA 5 নির্যাতন চলছে। মাননীয় সভাপতি, 2023 সালে আমি এসএসসি পরীক্ষা দিব। যদিও পরীক্ষার দিন গনিয়ে আসছে, আমার চিন্তা বাড়ছে, কারণ যে কোনো মূল্যেই হোক আমাকে GPA 5 পেতেই হবে। আমার পরিবারের চাহিদা মেটাতে হলে আমাকে যদি প্রশ্নপত্রও কিনতে হয়, হয়তোবা আমাকে তাই করতে হবে। দুর্মূল্যের এই বাজারে নিজেকে বিক্রি করতেই হবে। মাননীয় মডারেটর, পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনি আজকের এই বাজারে শিক্ষার অপর নাম হয়ে দাঁড়িয়েছে GPA 5। তাই শিক্ষাবিদ ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল অগণিত শিক্ষার্থী ও তাদের অভিভাবক নিয়ে শহীদ মিনারে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে। ফলাফল, প্রশ্নফাঁস কি থেমেছে? শিক্ষার্থীদের গেট দিয়ে GPA 5 দিয়ে কি কমে গেছে? প্রতিষ্ঠানগুলো GPA 5 লালসা কি কমে গেছে? শিক্ষা মন্ত্রণালয়ের কি আজও হোঁশ ফিরেছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। মাননীয় মডারেটর, প্রতিষ্ঠানগুলো GPA 5 কেন্দ্রিক GPA 5 কেন্দ্রিক অন্যান্য বাণিজ্যের কথা জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠানগুলো আজ GPA 5 পাওয়ার জন্য অনেক আজব কৌশল নিচ্ছে। সাধারণ ক্লাসের বাইরে শিক্ষকেরা নিজস্ব কোচিং বাণিজ্য করছে। এক গাদা নোট আর গাইডের উত্তর পড়তে পড়তে শিক্ষার্থীরা ভুলে গেছে তাদের পাঠ্যপুস্তকের বইটির রঙটি কেমন ছিল, লাল, হলুদ নাকি সাদা। এর ফলে হয়তো একটি GPA 5 প্রজন্ম গড়ে উঠছে, কিন্তু তাদের ভেতরটা হয়ে যাচ্ছে অন্তঃসারশূন্য। আর এই কারণে কোনো কারণে GPA 5 না পেলেই তাদের ভিতর জন্ম নিচ্ছে হতাশা। এই GPA 5 প্রজন্ম হয়ে যায় মাদকাসক্ত, হয়ে যায় কিশোর অপরাধী, কেউ হয়তো জঙ্গিবাদের দিকেও পা বাড়ায়। বাবা মার চোখের মণি থেকে হয়ে যায় চোখের বালি। প্রতিপক্ষের বন্ধুরা, আমরা কি এমন GPA 5 চাই যেটি না পেলে মাদকাসক্ত ও কিশোর অপরাধের মতো না মারাত্মক অপরাধে লিপ্ত হতে হয়? প্রশ্ন রইল আপনাদের কাছে, আশা করি উত্তর পাবো। অথচ আমাদের দরকার ছিল জীবনমুখী শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, যা গুণগত শিক্ষার আরেক নাম। কিন্তু অদ্ভুতেই ফরমালিনযুক্ত শিক্ষার ব্যবস্থার কারণে আমরা পড়েছি বিপাকে। অন্তঃশাসন্য জাতি তৈরিতে আজ আমরা ব্যবহার হচ্ছে গিনিপিগ হিসেবে। কোচিং শিক্ষা, বাণিজ্য, অভিভাবকের চাহিদা, মন্ত্রণালয়ের লোভ দেখানো, বেলকিবাজিস্য করলেও আজ আমরা আবদ্ধ। GPA 5 এর দুষ্টু চক্রে আমরা মুমূর্ষ। এমন GPA 5 পেয়ে কী লাভ? যদি GPA 5 পেয়ে কোনো বিশ্ববিদ্যালয় চান্স না পায়, চাকরি পেতে হলে অসৎ উপায় বেছে নিতে হয়। এই GPA 5 হয়তো সার্টিফিকেট হিসেবে দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য, কিন্তু বাস্তব শিক্ষা ব্যবস্থায় এই GPA 5 আসলে কতটুকু ইতিবাচক প্রভাব ফেলছে? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের প্রতি। একজন গুণগত শিক্ষায় শিক্ষিত ছাত্র কোনো পরিস্থিতিতেই বিভ্রান্ত হয় না। সে সব সময় প্রস্তুত থাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটাই তো গুণগত শিক্ষার প্রধান সুবিধা। GPA 5 এর সংখ্যা বেশি থাকলে যে স্কুল ভালো হয় এমন কোনো কথা নেই। যদি তাই হতো তাহলে বুয়েট আপনার হত্যা কীভাবে হলো? সেখানে সবাই তো GPA 5 প্রাপ্ত। তাদেরকে নিশ্চয়ই তাদের গুণগত শিক্ষার অভাবের কারণে তারা হত্যার মতো একটা ঘৃণ্য কাজ করতে পেরেছে। তাই মাননীয় মডারেটর, এই ফরমালিন শিক্ষার GPA 5 নির্যাতন আমরা চাই না। আমরা চাই নৈতিক মূল্যবোধ সম্পন্ন গুণগত শিক্ষায় শিক্ষিত জনসম্পদ তৈরি হোক। গুণগত শিক্ষার প্রধান বাধা GPA 5 এর দুষ্ট চক্র নির্মূল হোক। অতএব মাননীয় মডারেটর, এই মুহূর্তে এটি স্পষ্ট হলো যে GPA 5 পাওয়ার প্রবল নেতিবাচক আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার বাধা হিসেবে কাজ করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ আল আরাফকে। আমি বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব যুক্তি খণ্ডন পর্বে চলে যাচ্ছি। এই পর্যায়ে যুক্তি খণ্ডন করতে আসবে পক্ষ দলের দলনেতা জান্নাতুল আক্তার জিনিয়া। যেমন কর্মদার তেমন ফল, প্রবাদটি আশা করছি সকলেই শুনে থাকবেন। মাননীয় মডারেটর, কর্ম যদি হয় আমাদের জ্ঞান অর্জন, তাহলে ফল তো হবে অবশ্যই জিপিএ। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধু বারবার আমাদের কি কর্ম শুধু সেটাই বলে যাচ্ছেন, কিন্তু কর্মের ফলের প্রতি প্রশ্ন তুলছেন। ব্যাপারটা সত্যিই খুব হাস্যকর। ওনারা যে বলে গেল জিপিএ না পেয়ে আত্মহত্যার কথা, এক্ষেত্রে জিপিএ কোনোভাবেই দায়ী নয়, কেননা এর পেছনে দায়ী ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও পারিবারিক অসচেতনতা। আর এই উত্তরের মাঝে আমি আপনাদের ওই কিশোর গ্যাংয়ের উত্তরটাও দিয়ে দিয়েছি, মনোযোগ দিয়ে ভালোভাবে শুনবেন এবং বুঝে নেবেন। সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করা, মুখস্থ করার পরীক্ষা পদ্ধতি এই সৃজনশীল নয়। একজন ছাত্রের মধ্যে জ্ঞান থাকার কারণে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারছে। সৃজনশীল আমাদের গরু দেখে দেখে গরু রেচনা বানাতেও সাহায্য করে। মাননীয় মডারেটর, 2017 সালের 21 জুলাই মাধ্যমিক শিক্ষা উন্নয়নে নেওয়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের সমীক্ষা অনুযায়ী 35% শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নই বোঝে না, 51.7% শিক্ষার্থী গণিত বিষয়ে, 8.2% শিক্ষার্থী ইংরেজি এবং 33% শিক্ষার্থী বিজ্ঞান বিষয়কে খুব কঠিন মনে করেন এবং এই বিষয়গুলোতে খুব দুর্বল। কিন্তু তাই হয়তো তারা আজ এই মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। কিন্তু মাননীয় মডারেটর এবং প্রতিপক্ষ, এটা কার সমস্যা? শিক্ষার্থীর, জিপিএ নাকি শিক্ষা ব্যবস্থার? আশা করছি মানসম্মত উত্তর দিয়ে যাবে। ওনারা আরও বলেছেন আমরা আজ নাকি দূরমূল্যের বাজারে বিক্রি হচ্ছে। আমাদের এখানে আমরা শিক্ষা যদি সঠিক হয় তাহলে আমি দূরমূল্যের বাজারে কেন বিক্রি হব? প্রশ্ন রইল। আপনারা শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন, এক্ষেত্রে জ্ঞান অর্জনে জিপিএ বাধা হয়নি, বা আপনারা এখানে জিপিএকে কোনোভাবেই দায়ী করতে পারবেন না বা পারছেন না। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, হে বৎস, এই জন্য জ্ঞান অর্জন করো না তুমি অন্যদের সাথে অহংকার করবে বা মূর্খদের মাঝে বিভিন্ন মজলিসে নিজেকে বিশেষভাবে উপস্থাপনা করবে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আপনারা কিন্তু আজ সেটাই করছেন। আমার প্রথম ও দ্বিতীয় বক্তা এবং আমি আমাদের বর্ণনার মাঝে সম্পূর্ণভাবে চেষ্টা করেছি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদেরকে এটা বোঝাতে যে জিপিএ সত্যি আমাদের জ্ঞান অর্জনে বাধা প্রদান করছে না। এবং তার মাঝে আমরা আপনাদেরকে অনেকগুলো প্রশ্ন করেছি, আপনারা শুনেছেন। মনে হচ্ছে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা নিজের বিপক্ষ দলের অবস্থানটি ঠিক রেখে শুধুমাত্র বিজয় অর্জনের জন্য আমাদের সাথে তর্কে জড়িয়েছেন, কেননা তারা আমাদের কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দেননি বা দিতে পারেনি। বুঝতেই পারছি না এটা তাদের কানের সমস্যা নাকি জ্ঞানের। আমিও আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা সম্পূর্ণভাবে চেষ্টা করেছি তাদের সকল প্রশ্নের উত্তর এবং তাদের সকল ভুল ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিতে যে সত্যি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন থেকে জিপিএ সরিয়ে দিচ্ছে না, বরং জিপিএ অর্জনের জন্যই তারা আরও জ্ঞান অর্জনে উৎসাহিত হচ্ছে। এবার আপনারা বুঝবেন যে এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে জিপিএ আসলে জ্ঞান অর্জনের পথে বাধা নয়, বরং জিপিএ এর মাধ্যমেই হচ্ছে জ্ঞান অর্জন। আশা করছি তাহলে এই কথা বলার অপেক্ষাই রইল না যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় জিপিএ চেয়ে জ্ঞান অর্জনের চেয়ে জিপিএ মুখ্য বিষয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জান্নাতুল আক্তার জিনিয়াকে। আমি এই পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য ডাকব বিপক্ষ দলের দলনেতা আব্দুল্লাহ আল আরাফকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং মডারেটর আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষা যদি সঠিক হয় তাহলে আমরা কেন প্রশ্ন পাশ করি? আমরা শিক্ষা বিতর্কে স্বাগত জানাই। সমাজের প্রায় সব শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থা থেকে এই বিতর্কে অংশ নিচ্ছে। তার মধ্যে খুবই অভিজ্ঞ শিক্ষাবিদেরা যেমন আছেন তেমনি আছেন আজকের তরুণ সমাজও, যারা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। শিক্ষা যেমন জীবনব্যাপী প্রক্রিয়া, তেমনি তার উৎকর্ষের জন্য লাগাতার কাজ করতে হয়। মানব সম্পদ উন্নয়নে শিশুকে 3টি মৌলিক বিষয়ে পারদর্শী করে তুলতে হয়: 1 ভাষা জ্ঞান, 2 গাণিতিক জ্ঞান এবং 3 সমাজ ও প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। আর শিক্ষা ব্যবস্থায় জিপিএ 5 এর লড়াই একজন শিক্ষার্থীকে এর কোনোটিতেই পারদর্শী করতে পারছে না। পক্ষ দলের বন্ধুরা বলে গিয়েছেন জিপিএ 5 না পেলে নাকি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না। আসলে এটি সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া কথা ছাড়া আর কিছুই নয়। আমাদের চারপাশে এমন উদাহরণ যথেষ্টই রয়েছে যারা এসএসসি কিংবা এইচএসসির কোনো একটিতেও জিপিএ না পেয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন এবং শিক্ষা জীবনে সর্বোচ্চ সাফল্য দেখিয়েছেন। যেমন ফাহমি আহসান এসএসসি ও এইচএসসিতে মোট 9.7 পেয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভর্তি হন। শাফায়েত হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তরুণ শিক্ষক। তার সবকটি বিষয়ে জিপিএ 5 ছিল না, তারপরে বুয়েটে চান্স পেয়েছে, এমনকি ভালো ফল করে বুয়েটের শিক্ষক হয়েছে। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2007 ব্যাচের আমজাদ স্যার মাধ্যমিক পরীক্ষার জিপিএ 5 পায়নি, কিন্তু তিনি কুয়েটে চান্স পেয়ে বর্তমানে ভালো রেজাল্ট করে কুয়েটে শিক্ষকতা করছেন। সুতরাং জিপিএ 5 পাওয়াটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে অর্জিত জ্ঞান বা গুণগত শিক্ষায় শিক্ষিত ব্যক্তির দ্বারা যে কোনো জায়গা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞান শাখা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় একত্রে মোট জিপিএ 8 থাকলেই হয়। তেমনি খ ইউনিটে মোট জিপিএ 7.50, গ ইউনিটের জন্য মোট জিপিএ 7 এবং ঘ ইউনিটের জন্য মোট জিপিএ 7 পেতে হবে। এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার দিকে তাকানো যাক। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় একসঙ্গে কমপক্ষে জিপিএ 8 থাকতে হয়। আর বুয়েটে ভর্তি পরীক্ষায় 4টি বিষয়ে জিপিএ 5 না পেলেই চলে। এখানে বাংলা ও জীববিজ্ঞান জিপিএ 5 না পেলেও চলে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা 7133টি। 2020 ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর মধ্যে মোট 75,964 জন ফলাফল পেয়েছে। তাদের মধ্যে মাত্র 25,486 জন 33.55% পরীক্ষায় 5 নম্বর পেয়েছে। বাকি 67.45% শিক্ষার্থীরা ফেল করছে। তাহলে জিপিএ 5 বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ করছে না, কারণ তাদের গুণগত শিক্ষার অভাব। আর এই জন্য দায়ী জিপিএ 5-এর পিছনে দৌড়া। জিপিএ 5-এর পিছনে না ধরে গুণগত শিক্ষা পিছনে দৌড়লে সাফল্য ধরা দিবে। পক্ষদলের বিদ্যার্থী বন্ধুরা বলেছে জিপিএ 5 না পেলে জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী আর্কিমিডিস, বিজ্ঞানী থেলিস ওনাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা স্ট্রং ছিল না, কিন্তু তারা ব্যক্তি জীবনে অনেক বড় বড় কাজ করে গিয়েছেন বলে আজকের বিজ্ঞান এত সমৃদ্ধ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মাধ্যমিকের গণ্ডি বেরোতে পারেনি, কিন্তু তার কর্ম নিয়ে আজকে অনার্স মাস্টার্স পড়ানো হচ্ছে। মহান ব্যক্তিরা প্রাতিষ্ঠানিক গ্রেডিং পদ্ধতির বিপক্ষে ছিল, তারা ছিলেন কোনো শিক্ষার পক্ষে, এজন্য তারা এত বড় বড় কাজ করতে পেরেছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আব্দুল্লাহ আল আরাফকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এর মাধ্যমে শেষ হলো আজকে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিতদের বক্তব্য। আমি এই পর্যায়ে সম্মানিত মডারেটর মহোদয়কে অনুরোধ করব বিতর্কের বিষয় সম্পর্কে কিছু বলার জন্য এবং ফলাফল প্রদানের জন্য। কথাটা এসেছে ঠিক এই ক্ষেত্রে এটা না, বিতর্ক মানে হলো সামান্য ব্যবধানে কেউ হয়তো জয়ী হয়, কেউ বিজিত হয়। আজকে বিচারক মন্ডলী যে সূত্র রায় দিয়েছেন সেই রায়ের ভিত্তিতে আমি ঘোষণা করব। প্রথমেই আমি বলে দেব যারা বিজয়ী হবে তারা বিজিত দলকে তারা কি করতে হবে, এক অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে, উপরে উঠে গিয়ে হবে। যাই হোক, আমি এই ফলাফল ঘোষণা করছি। আজকে যারা বিজয়ী হয়েছে তারা হলো পক্ষ দল, আর যারা বিজিত হয়েছে তারা তো আর বলার অপেক্ষা রাখে না, বিপক্ষ দল। তবে নাম্বারের ব্যবধান খুবই কম। বিজয়ী দল পেয়েছে 180.5 আর বিজিত দল পেয়েছে 165.5, প্রায় কাছাকাছি। উভয়কে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আজকে এখানে আমার বিতর্ক প্রতিযোগিতা সমাপ্তি ঘোষণা করছি।